ত্রয়োদশী পদ্ধতি চ্যাপ্টার আজকে আমরা পড়ছি। দেখো এখানে কি লেখা আছে, এখন আমাদের চাষের জমিতে, যেটা ছবি দেখতে পাচ্ছে, 18 জন লোক চাষ করছেন। হ্যাঁ, আগামীকাল থেকে আমাদের জমিতে 30 জন লোক চাষ করবেন। ঠিক আছে, বেশি লোক আসছেন, বেশি লোক আসবেন। 18 জন লোক যদি 12 বিঘা জমি চাষ করেন, তাহলে 30 জন লোক কত বিঘা জমি চাষ করতে পারবেন? ঠিক আছে, এটা আমাদের হিসাব করতে হবে। দেখো, প্রথমে কি করতে হবে, প্রথমে লিখতে হবে গণিতের ভাষায় সমস্যাটি হলো। ঠিক আছে, এই দেখতে পাচ্ছ নিচে তোমরা, গণিতের ভাষায় সমস্যাটি হলো লিখলাম। তারপর লোক সংখ্যা লিখবো। লোক সংখ্যায় লিখবো জন, আর জমির পরিমাণে লিখবো বিঘা। কতজন আছে? 18 জন কি করতে পারে? 12 বিঘা জমি চাষ করতে পারে। তাহলে 30 জন কত বিঘা পারবে? এটাই প্রশ্ন। দেখি, আমরা করে দেখি। এখানে সম্পর্কটা বের করতে, সম্পর্কটা কি আসলে, এদের মধ্যে সম্পর্কটা কি? সম্পর্কটি হলো, এখানে দেখো, লোক সংখ্যা যদি বাড়ে, লোক সংখ্যা বাড়লে চাষের জমির পরিমাণ বাড়বে, তাই তো? মানে বেশি লোকজন বেশি চাষের জমি চাষ করতে পারবে। লোক সংখ্যা বাড়লে চাষের জমির পরিমাণ বাড়বে। আবার কি হচ্ছে, লোক সংখ্যা যদি কমে তাহলে চাষের জমির পরিমাণ কমবে। মানে কম লোকজন কম জমি চাষ করবেন, বেশি লোকজন বেশি জমি চাষ করবেন। লোক সংখ্যা ও লোক জমির পরিমাণের মধ্যে সরল সমানুপাতিক। ঠিক আছে, তাহলে এই দেখো, 18 আগে, তারপরে 30, তারপরে 18 আগে 30 পরে। একইভাবে 12টা আগে আছে, কোশ্চেন মার্কটা পরে, ওইভাবে 12টা আগে কোশ্চেন মার্কটা পরে। যেহেতু সরল সমানুপাতিক, আগেরটা আগে পরেরটা পরে, সরল সমানুপাতিক, সেইভাবেই তোমরা করবে। এখানে মনোযোগ দাও, আমাদের বের করতে হবে জমির পরিমাণ, তাই তো? তার আগে দেখি, 1 নম্বরে দেখো 18, 2 নম্বরে 30। ওরকম ভাবে ডান দিক থেকে উপরে আছে 1 নম্বরে 12, 2 নম্বরে কোশ্চেন মার্ক, সেইভাবেই কিন্তু করা আছে। ঠিক আছে, সরল সমানুপাতিক যেহেতু সেহেতু। এবার দেখো, নির্ণয় জমির পরিমাণ, প্রশ্নবোধক চিহ্ন আছে, সেটা বের করতে হবে। কত বিঘা বেরোবে আমাদের? প্রথমে তার উপরে একটা কি আছে? 12 আছে, এটা জানা মান একটা। ঠিক আছে, অজানা মান, প্রশ্নবোধক চিহ্ন, 12টা অজানা মান, সেখানে 12টা লিখলাম। তারপর দেখলাম সরল সমানুপাতিক, সেজন্য একটু গুণটা কেমন হবে দেখতে পেলে, 12 থেকে 30 গুণ হচ্ছে। সরল সমানুপাতিক বলে উপরের মান, ডান দিকে উপরের মান, আর বাঁ দিকে নিচের মানটার সঙ্গে গুণ হচ্ছে। ঠিক আছে, আর নিচে পড়ে থাকছে 18, সেটা নিচে বসে গেল। কাটাকাটি করে আমরা পেয়ে যাবো এখন কত, কত পেয়ে যাবো? 20 বিঘা পেয়ে গেলাম। ঠিক আছে, কাটাকাটি সবাই করতে পারো। ঠিক আছে, এরপরে দেখো, একটা ছকের মধ্যে দেওয়া আছে একটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস। কি বলেছে? দ্বিতীয় রাশির অজানা মান, মানে ওই যে প্রশ্নবোধক চিহ্ন যেটা আছে। ঠিক আছে, তারপরে আছে দ্বিতীয় রাশির জানা মান। জানা মান কোনটা? প্রশ্নবোধক চিহ্নের ঠিক উপরেরটা। জানা মান হচ্ছে 12, 12টা লিখলাম এখানে, যেমন লিখেছি এখানে। তারপরে গুণ চিহ্ন দেওয়া আছে, আর প্রথম রাশির একটি মান, এই ক্ষেত্রে 30, যেহেতু সরল সম্পর্ক, কোনাকুনি গুণ আছে, আর অপর মান 18। ঠিক আছে, সরল সমানুপাতিক বলে 12 সঙ্গে 30 গুণ হচ্ছে। হ্যাঁ, ভালোভাবে তোমরা বুঝে গেছো। ব্যস্ত সম্পর্ক হলে 18 সঙ্গে গুণ হতো। এবার দেখো এখানে কি বলেছে, দুটি সম্পর্কযুক্ত চলরাশির 4টি মানের মধ্যে 3টি মান জানা থাকলে চতুর্থ মান সহজে নির্ণয় করা যায়। দুটি সম্পর্কযুক্ত চলরাশির 4টি মানের মধ্যে 3টি মান জানা থাকলে চতুর্থ মানটি সহজেই নির্ণয় করা যায়। ঠিক আছে, পরের প্রশ্ন দেখি। দেখো বলেছে, আমাদের বন্ধু, না আমার বন্ধু রাজিয়াদের বাড়িতে একটি অনুষ্ঠান হচ্ছে। তাই কি হলো, সেখানে 7 দিন ধরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। 7 দিন ধরে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। 15 জনের 7 দিনের খাবারের ব্যবস্থা হয়েছে, কিন্তু 21 জন এসেছে। হিসেব করে দেখি, ওই খাবারে 21 জনের মোট কতদিন চলবে। সমস্যাটি হলো গণিতের ভাষায় লিখলাম, বন্ধুর সংখ্যা জন লিখলাম, আর সময়টা লিখলাম দিন, যেমন আছে তেমন।
আর এখানে 15 জনের ব্যবস্থা, 7 দিনের খাবারের ব্যবস্থা, 7 দিনের খাবারের ব্যবস্থা, ঠিক আছে। তাহলে 21 জনের কত হবে? মানে 15 জনের জন্য 7 দিনের খাবারের ব্যবস্থা করা আছে, 21 জনের কদিন চলবে, এটাই প্রশ্ন। তো দেখতে হবে জগন্নাথ সম্পর্ক আমরা জানি, আগে পরে শুনেছি, কম বেশি ব্যস্ত সম্পর্ক, তাই তো। দেখো সম্পর্কটা প্রথমে দেখো কি আছে। সম্পর্কটি হলো বন্ধুর সংখ্যা বাড়লে নির্দিষ্ট পরিমাণ খাবারে কম দিন চলবে। সুতরাং লোক সংখ্যা ও দিন সংখ্যা ব্যস্ত সমানুপাতি, একটা বাড়ছে একটা কমছে, ওই জন্য, ঠিক আছে। ওই জন্য আবার দেখো ওখানে কি ছিল, এখানে 15টা আগে ছিল, বাঁদিকে উপরে প্রথমে 15, 1 নম্বরে 15, 2 নম্বরে 21। সেই জন্য নিচে ওখানে 1 নম্বরে 15, 2 নম্বরে 21, ঠিক আছে। সমানুপাতিক চিহ্ন দিলাম। তারপরে এবারে যেহেতু এদের মধ্যে সম্পর্ক ব্যস্ত সম্পর্ক, জন্য প্রশ্নবোধক চিহ্নটা আগে 1 নম্বরে আছে, 2 নম্বরে আছে, ওটা, ঠিক আছে। 7 দিন যেটা ভালো করে দেখলে কিভাবে আছে, 15/21 সমান প্রশ্নবোধক চিহ্ন বাই 7। তারপরে দেখো সময় কত, নির্ণয় সময় কত হবে। ভালো করে দেখবে, 15 আগে 21 পরে, প্রশ্নবোধক চিহ্ন আগে 7টা পরে, ঠিক আছে। নির্ণয় সময়টা কত হচ্ছে, এখানে তুমি মেইন জিনিসটা খেয়াল করবে, এখানে সময় বের করতে হবে, তাই তো, দিন সংখ্যায় বের হবে। এখানে কি দেওয়া আছে বলো, দ্বিতীয় রাশির জানা মানটা হচ্ছে 7, অজানা মানটা প্রশ্নবোধক চিহ্ন। তাহলে প্রশ্নবোধক চিহ্ন হচ্ছে দ্বিতীয় রাশির অজানা মান, ঠিক আছে। এই তো, বুঝতে পারছো, এই ছক অনুযায়ী, এখানে ছক অনুযায়ী দেখতে পাচ্ছ। প্রশ্নবোধক চিহ্নের মান বের করতে হবে তো। হ্যাঁ, দ্বিতীয় রাশির জানা মানটা 7, 7 গুণ দিলাম। এবার এবার কি হবে বলো, ব্যস্ত সম্পর্ক বলে 7-এর সঙ্গে 15 গুণ আছে, প্রথম রাশির প্রথম যে ভ্যালুটা আছে সেটা গুণ হলো, তারপর নিচে আছে 21 আসছে, প্রথম রাশির দ্বিতীয় মানটা আসছে, বুঝলে, ব্যস্ত সম্পর্ক বলে ওই জন্য এরকম হলো। হ্যাঁ, সেইভাবে দেওয়া আছে এখানে, গুণটা গুণ করার পরে, হ্যাঁ, ব্যস্ত সম্পর্ক অবশ্যই মনে রাখতে হবে আমাদের, ঠিক আছে। এবার দেখো প্রশ্নবোধক চিহ্নের মানটা বের করতে বলেছে, তাই তো। এখানে দ্বিতীয় রাশির অজানা মান সমান চিহ্ন দিয়ে কি লিখতে হবে আমাদের, দ্বিতীয় রাশির জানা মান, এখানে জানা মানটা হলো 7, সেই 7-এর সঙ্গে গুণটা হচ্ছে, প্রথমে 7 লিখবো, তার সঙ্গে গুণ দেবো, গুণ দিলাম। এই প্রথম রাশির একটি মান, প্রথম রাশির একটি মান এক্ষেত্রে 15, যেহেতু ব্যস্ত সম্পর্ক 7-এর সঙ্গে সরাসরি সরলরেখায় গুণ হচ্ছে, সেই জন্য 15টা গুণ হলো। ব্যস্ত সম্পর্কটা অবশ্যই মনে রাখতে হবে, জগন্নাথ দিনের সম্পর্কটা ব্যস্ত সম্পর্ক হয়, তাই না, ঠিক আছে। আর 15-এর সঙ্গে 7 গুণ হলো, তারপরে কি হলো, নিচে পড়ে থাকলে 21, 21টা চলে গেলো নিচে পরের জায়গায়, ঠিক আছে। কাটাকাটি করে কি হবে অলরেডি আমরা জানি, কাটাকাটি সবাই করতে পারি কম বেশি। দেখলাম যে এখানে 5 দিন বেরোচ্ছে, ঠিক আছে। তার মানে ওই খাবারে 21 জনের মোট 5 দিন চলবে, ঠিক আছে। এবার আমরা পরে অঙ্কটা দেখি। হ্যাঁ, আমাদের পাড়ার ব্যানার্জি বুক স্টল থেকে আমি 1 ডজন খাতা 90 টাকায় কিনেছি। এরকম 8টি খাতার দাম কত হবে, ত্রৈরাশিক পদ্ধতি হিসেব করে লিখি। গণিত রাশির সমস্যাটি হলো খাতার সংখ্যা টি, 1 ডজন মানে 12টি, খাতার দাম হচ্ছে 90 টাকা, ঠিক আছে। 90 টাকা আছে খাতার দাম, মানে 12টি খাতার দাম 90 টাকা। এবার 8টি খাতার দাম কত হবে সেটা বের করতে হবে। হ্যাঁ, প্রশ্ন চিহ্ন দেওয়া আছে, তাহলে এখানে সম্পর্কটা দেখতে হবে। খাতার সংখ্যা যদি বাড়ে, খাতার দাম বাড়বে না কমবে বলো, বেশি খাতা কিনতে বেশি টাকা লাগবে, কম খাতা কিনতে কম টাকা লাগবে, তাই তো। সম্পর্কটা তাহলে কি হবে তোমরা বলো, খাতার সংখ্যা যখন বাড়ছে তাহলে দামটা কি হচ্ছে এখানে বলো, দামটা বেড়ে যাচ্ছে। খাতার সংখ্যা বলে খাতার দাম বাড়ছে, বেশি খাতা বেশি দামে কিনছে। খাতার সংখ্যা যদি কমে তাহলে দামটাও কমে যাচ্ছে, স্বাভাবিক ব্যাপার।
এবার দেখো তাহলে সম্পর্কটা কি হচ্ছে তাহলে, সম্পর্কটা কোন সমানুপাতি, সরল সমানুপাতি না ব্যস্ত সমানুপাতি বলো তো? খাতার সংখ্যা ও খাতার দাম সরল সমানুপাতি, ঠিক আছে। ঠিক আছে, তাহলে একইভাবে এখানে কি হচ্ছে, সমীকরণটা কেমন হচ্ছে, অতএব দিয়ে 12 এক নম্বরে আছে, 2 নম্বরে 8 আছে, ওইভাবেই সমীকরণে 12 এক নম্বরে 2 8, 2 নম্বরে 8 সমানুপাতিক চিহ্ন দেওয়ার পরে 90 এক নম্বরে, 2 নম্বরে আছে প্রশ্নবোধক চিহ্ন, ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার নির্ণয় খাতার দামটা কি হবে, ভ্যালুটা কত হবে প্রশ্নবোধক চিহ্নে বসিয়ে দেবো আমরা। দ্বিতীয় রাশির একটা জানা মান লিখলাম 90, তার সঙ্গে সরল সম্পর্ক বলে একটু কোনাকুনি গুণ হবে একটা, ঠিক আছে। 90 সঙ্গে তাহলে 8 গুণ হলো, 12টা পড়তে গেলে 12টা চলে গেলো হরের জায়গায়, গুণ করে যা হবে তাই, তাই তো, ভালোভাবে জানি আমরা এটা। হুম, তাহলে এইভাবে এই গুণটা করতে পারলে 8টি খাতার দাম আমরা পেয়ে যাবো, ঠিক আছে। চলো গুণটা করে দেখি কত হয়। 90 লিখলাম, দ্বিতীয় রাশির একটা জানা মান, এবার প্রথম রাশির একটি মান যেটা সরল সম্পর্ক, যেটা 90 সঙ্গে 8 গুণ হয়েছে, নিচে 12 লিখলাম, কাটাকাটি করো, 4 দিয়ে 4 দুগুণে 8, 3 4 12, 3 কাটলে 3 3 90, 30 দুগুণি 60 টাকা, 8টি খাতার দাম 60 টাকা হবে, তাই তো। এইভাবে ছকটা তোমরা পূর্ণ করবে, এটা বাড়ির কাজটা গুলো। এই যে পেলাম যে ছকটা আছে না, পেলাম ছক, ঠিক আছে,